This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে বাংলাদেশে একের পর এক অভিনব ঘটনা ঘটছে, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ সরকারের সঙ্গে পাকিস্তানের নাকি একটা পীড়িতের সম্পর্ক তৈরি হচ্ছে, এমনটা বলছে বিভিন্ন মহল। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি রফিক, আমাদের সঙ্গে রয়েছেন অমল সরকার। অমলদা, যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কোনোদিনই ছিল না সেই রকমভাবে, সেই বাংলাদেশের সঙ্গে আজকে পীড়িতের একটা সম্পর্ক তৈরি হচ্ছে বলে বেশ কিছু মহল দাবি করছে, কি বলবেন? না, এটা তো পাকিস্তান একটা বিরাট সুযোগ পেয়ে গিয়েছে শেখ হাসিনা দেশে না থাকার ফলে। মানে তিনি শুধু প্রধানমন্ত্রী নেই তাই নয়, তিনি দেশেও নেই। এখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছে, অর্থাৎ এই যে প্রান্তটা, এই প্রান্তটার নাম ছিল পূর্ব পাকিস্তান, যেটা ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশ। এবার এই বাংলাদেশ হওয়ার পরে প্রায় ৩ বছর পর ১৯৭৪ সালে প্রথম পাকিস্তান সরকার এই বাংলাদেশ সরকারকে একটা আলাদা রাষ্ট্র বা দেশ হিসাবে স্বীকৃতি দেয়। তার আগে পর্যন্ত ওটা মানতই না, ওরা বলতো যে ওটা আমাদেরই দেশ। কিন্তু ফাইনালি ওরা ৭৪ সালে এসে প্রায় ৩ বছর পর ওরা এটা মেনে নেয় যে এটা আলাদা রাষ্ট্র, আলাদা দেশ। কিন্তু যে বিবাদটা ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন পাক সেনার হাতে, প্রায় ২ লক্ষ মহিলা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন। এই যে বিষয়গুলো এবং এই যে গণহত্যা, ৩০ লক্ষ মানুষকে হত্যা করা, এই যে বিষয়গুলি, এইগুলোর জন্য বাংলাদেশের সরকার প্রথম একেবারে শেখ মুজিব থেকে শুরু করে পরবর্তীকালে মূলত মুজিব এবং আওয়ামী লীগের সরকার, তারা বারেই দাবি করেছে যে পাকিস্তানকে এটার জন্য ক্ষমা চাইতে হবে, যে আমাদের ওইভাবে, তার কারণ পাকিস্তান তো পূর্ব পাকিস্তানে গুলি চালিয়েছে, মানুষ মেরেছে, তার মানে সে নিজের দেশের মানুষকেই মেরেছে, কারণ পূর্ব পাকিস্তান তো পাকিস্তানের অংশ ছিল। তাহলে নিজের দেশের মানুষকে হত্যা করার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে, এইটা ছিল আওয়ামী লীগ সরকারের দাবি। এই দাবি আজ পর্যন্ত পাকিস্তান কখনো মানেনি। পাকিস্তানের বিভিন্ন রাষ্ট্রপ্রধান, যেমন জেনারেল মোশাররফ, সে যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন তখন উনি এই বিষয়টা বলেছিলেন যে এটা ঠিক হয়নি, ওই হয়নি, এরকম গোল কথা। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি বেশ কয়েকবার বলেছেন যে পূর্ব পাকিস্তানের ওপরে তখন একটা অন্যায় হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানও কখনো ক্ষমা চাননি। আচ্ছা, দুঃখ প্রকাশ ওদের অনেক নেতাই করে যে এতগুলো প্রাণ মারা গিয়েছে, কিন্তু ক্ষমা চাওয়া যেটাকে বলে সেইটা হয়নি, যার ফলে পাকিস্তান এবং বাংলাদেশের কখনোই কূটনৈতিক সম্পর্ক খুব সুস্থির ছিল না। এবার একটা সময়তে সম্পর্ক ভালো হলো, শেখ মুজিবুর যখন হত্যা করা হলো তাকে ১৯৭৫ সালে, তারপর যে সরকারগুলো এসছে, অর্থাৎ জিয়াউর রহমানের সরকার, তার আগে ক্ষণস্থায়ী খন্দকার মুস্তাক আহমেদের সরকার, জিয়াউর রহমানের সরকার, এরশাদের সরকার, এই সময়টাতে পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক বাংলাদেশের তৈরি হয়েছিল। তার কারণ হচ্ছে যে এই সরকারগুলো ঠিক মুক্তিযুদ্ধের সরকার নয়, এরা অনেকটাই হচ্ছে পাকিস্তানপন্থী। এমনকি বিএনপিকেও বলা হয় যে একটা পাকিস্তানপন্থী দল, অর্থাৎ জিয়াউর রহমানের যে দল বিএনপি, তাকেও বলা হয় একটা পাকিস্তানপন্থী দল। এবং তারা যখন ক্ষমতায় ছিল তখন একটা কিন্তু সম্পর্ক দু দেশের মধ্যে ছিল, বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, লোকজনের যাতায়াত, এই ব্যাপারটা ছিল। শেখ হাসিনা আসার পরে উনি একটা দাবি তোলেন যে এই সম্পর্কের ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, তোমার সঙ্গে আমার কূটনৈতিক সম্পর্ক থাকবে, তোমার দূতাবাস আমার এখানে আছে, আমার দূতাবাস তোমার ওখানে থাকবে, কিন্তু একটা সম্পর্ক যে খুব ভাইব্রেন্ট, খুব জোরালো, খুব প্রাণবন্ত, আন্তরিক, সেই ব্যাপারটাতে হাসিনা বলেছিলেন যে আমাদের দিক থেকে এইরকম কোনো তাগিদ আমরা দেখাতে পারি না, এই জন্যে যে আমার দেশের এত নাগরিককে তোমার সেনা হত্যা করেছিল, তোমরা ক্ষমা চাইছো না, তোমাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন এই হাসিনা যখন দেশ ছেড়ে চলে এসছেন এবং আওয়ামী লীগ যখন অত্যন্ত দুর্বল, এই সুযোগটা এখন ইসলামাবাদ বা পাকিস্তান নেতৃত্ব নিতে চাইছে। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে পাকিস্তানের যিনি হাই কমিশনার ঢাকায়, তিনি ইতিমধ্যে টোটাল ৩ বার
আমাদের এই প্রধান উপদেষ্টার সঙ্গে, অর্থাৎ এই যে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার অফিসিয়ালসদের সঙ্গে এবং যত উপদেষ্টা আছে প্রত্যেকের সঙ্গে 1-to-1 তিনি মিট করেছেন এবং তিনি একটা ঘোষণা করেছেন যে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা এনজয় করবে। অন অ্যারাইভাল ভিসা মানে হচ্ছে যে তারা পাকিস্তানের কোনো বিমানবন্দরে বা পাকিস্তানের কোনো স্থলবন্দরে গিয়ে হাজির হলে সেখানেই হাতে হাতে তাদের ভিসা দিয়ে দেওয়া হবে। মানে অর্থাৎ ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে ভিসা নিয়ে তাকে ওখানে যেতে হবে, এটা করতে হবে না এবং ভিসা ফি দিতে হবে না, অর্থাৎ সেটা পাকিস্তানি টাকায় 3,000, 4,000, 5,000 যাই টাকা হোক না কেন দিতে হবে না। বাংলাদেশ হলে পরে এটা ফ্রি। তার মানে সে বাংলাদেশকে মানে বাংলাদেশের নাগরিকদের আকর্ষণ করছে ওদের দেশে আসার জন্য। আরেকটি ঘটনা রিসেন্টলি ইন্টারেস্টিংলি হয়েছে যে বাংলাদেশ হওয়ার পরে এই প্রথম মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, তার মৃত্যুবার্ষিকী জাস্ট কিছুদিন আগে ঢাকাতে প্রেস ক্লাবে বিরাট করে পালন করা হয়েছে। প্রচুর লোক বক্তৃতা করেছেন ওখানে। এমনকি একজন ইউনিভার্সিটির অধ্যাপক তিনি এখন বলছেন যে পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, আমরা পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া করে আমরাও পরমাণু বোমা তৈরি করি এবং আমরা তাহলে হিন্দুস্তানকে চাপে রাখতে পারবো। ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে ওয়াশিংটনে ইউনূস আজকে সোমবার উনি রওনা দিয়েছেন, ওখানে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ভাষণ দেবেন। ওইখানে সাইড লাইনে অর্থাৎ ওই অধিবেশনের বাইরে ইউনূস যাদের সঙ্গে দেখা করবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ। তিনি এর সঙ্গে দেখা করবেন, একান্তে বৈঠক হবে দুই রাষ্ট্রপ্রধানের। এর আগে শাহবাজ শরীফ ইউনূসকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন যে বাংলাদেশে উনি ক্ষমতা করেছেন। এখন পাকিস্তান যেটা চাইছে যে বাংলাদেশের সঙ্গে একটা যদি তার সুসম্পর্ক হয়, এখন এই সুসম্পর্কটা কিসের জন্যে? যদি আমরা খুব বাণিজ্যিক দিক থেকে দেখি তাহলে পাকিস্তান বাংলাদেশের বাণিজ্যের খুব বেশি লাভবান হওয়ার কিছু নেই, বিকজ অফ ডিস্টেন্স। তার কারণ ইন্ডিয়া হাতের সামনে, আমার জাহাজ খরচ, আমার প্লেন খরচ, কি আমরা স্থলবন্দরে মালপত্র আনি খুব ইজি। আমি পাকিস্তান থেকে কিছু জিনিস পেতে পারি, যেমন চিনি পাকিস্তানে ভালো উৎপাদিত হয়, বেশ কিছু ফল পাকড় আছে যেগুলো পাকিস্তানে ভালো হয়, সেগুলো আমি পেতেই পারি, কিন্তু সেটা লম্বা পথ পেরিয়ে প্রচুর টাকা খরচ করে তবে সেটা আনতে হবে। বাংলাদেশে রিসেন্টলি যেটা হয়েছে, বাংলাদেশের তরফ থেকেও কিন্তু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার যে একটা চেষ্টা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশ রেডিও তারা উর্দু সার্ভিস চালু করতে যাচ্ছে। এই উর্দু ভাষা নিয়েই কিন্তু বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ থেকে তার আগে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সূত্রপাত। কারণ এই মোহাম্মদ আলী জিন্নাহ যিনি পাকিস্তানের স্রষ্টা, তিনি পাকিস্তানের দায়িত্ব নেওয়ার পরে প্রথম যেদিন পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন 1948 সালে, সেখানে তিনি একটা সভাতে বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, উর্দু, উর্দু অ্যান্ড অনলি উর্দু, মানে সরকারি ভাষায় বাংলায় কোনো কাজ হবে না। অথচ পূর্ব পাকিস্তানটা বাঙালিদের, কিন্তু উনি উর্দু চাপিয়ে দিতে চেয়েছিলেন। বাংলাদেশের যে বৈদেশিক সার্ভিস আছে বাংলাদেশ রেডিওর, তারা এখন সেই উর্দু ভাষার উপরে প্রোগ্রাম করবে। তার মানে বাংলাদেশের এখনকার যে নেতৃত্ব যারা এসছে, তারাও সমানতালে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করছে। এখানে একটা বিষয় জানি না এর সঙ্গে এটা লিঙ্ক করা ঠিক হবে কিনা, যখন শেখ হাসিনা যখন পদত্যাগ করেননি, তিনি একটি মন্তব্য করেছিলেন, রাজাকার বলেছিলেন, তার জন্য উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ। এই রাজাকার তো সেই সময় যে যুদ্ধ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের, সেই সময় পাকিস্তানে যারা চলে গেছিল তাদেরকে বলা হতো বলে আমার যদ্দূর। রাজাকার হচ্ছে একটা গোষ্ঠী যারা বেসিক্যালি, রাজাকার শব্দটা আবার আমাদের ভারতের মানে হায়দ্রাবাদ থেকে গেছে। হায়দ্রাবাদের রাজার একটা বাহিনী ছিল, তারা ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করছিল হায়দ্রাবাদকে আলাদা রাখার জন্য, সেই রাজাকার বাহিনী। পাকিস্তানের যখন এই বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধটা হয়, তখন পাকিস্তান গভর্নমেন্ট ওই পূর্ব পাকিস্তানে এইরকম একটা গ্রুপ তৈরি করেছিল রাজাকার নাম দিয়ে, যাদের হাতে পাকিস্তান সরকার অস্ত্র দিয়েছিল যে মুক্তিযোদ্ধাদের করার জন্য। ঠিক আছে, এখন প্রশ্নটা যেটা যে এই যে ভারত
এই যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা নতুন পীড়িতের সম্পর্ক দুতরফেই বিরাট করে, বিশেষ করে পাকিস্তান এই বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি হচ্ছেন তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন একাধিকবার বিবৃতি দিয়েছেন যে আমরা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চাই, এবং ওনাদের অভিযোগ যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কটা ভালো হয়নি তার একটা কারণ হচ্ছে যে গত 15-16 বছর ধরে হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন হাসিনা ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে ইকুয়েশন সেইটাকে বিবেচনায় রেখে উনি কনসিডার করতেন। অর্থাৎ ভারতের সঙ্গে যেহেতু পাকিস্তানের সম্পর্ক প্রায় নেই, এখন দুদেশের দূতাবাসই আছে মাত্র, কোনো বাণিজ্যিক সম্পর্ক 2019-এর পর থেকে সমস্ত বন্ধ হয়ে আছে, মানে জাস্ট দুটো দূতাবাস আছে, দিল্লিতে আছে, ইসলামাবাদে আছে, আর কোনো বিশেষ সম্পর্ক নেই। তো এই যে বিএনপি বা অন্যান্য দল যারা আওয়ামী লীগ বিরোধী, এবং এই এখনকার যিনি বিদেশ উপদেষ্টা হয়েছেন তৌহিদ হোসেন, ইনি বলতে চাইছেন যে এই যে সম্পর্কটা খারাপ এটার কারণ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যেহেতু পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক খারাপ, তাই ইন্ডিয়াকে খুশি রাখার জন্য শেখ হাসিনা তিনিও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কখনো উন্নত করেননি। এখন এইটা হচ্ছে বাংলাদেশে এখন একটা চর্চার বিষয় যে হঠাৎ কি হলো যে বাংলাদেশ এবং পাকিস্তান দুজনের মধ্যে এত পীড়িতের সম্পর্ক তৈরি হচ্ছে যে খুব একে অপরকে খাতির করছে। পীড়িতের সম্পর্কের জন্য কি ভারতের জন্য কোনো উৎকণ্ঠা থাকবে? এটা কি মনে এটাই খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশে যে নতুন নেতৃত্ব এসছে, এই নেতৃত্বের কাজ হচ্ছে কিন্তু দেশে একটা নির্বাচন করিয়ে দেওয়া। এখন এই নির্বাচন তারা কবে করবে এটা কেউ জানে না। এবার আওয়ামী লীগ তারা একটা ভারতপন্থী দল, এবং শুধু তাই নয়, তারা একটা ধর্মনিরপেক্ষ দল। তারা মানে কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ থাকলেও তারা হচ্ছে একেবারে কংগ্রেসের মতো একটা দল, ধর্মনিরপেক্ষ দল। তাদের ধর্মের ভিত্তিতে তারা রাজনীতিটা করে না ওখানে। কিন্তু বাংলাদেশের অনেক পার্টি আছে, বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ আছে, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে। এখন আওয়ামী লীগ যদি ওখানে ক্ষমতায় না থাকে, যদি বিএনপিও আসে, এবং এখন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার যাদের দ্বারা চালিত হচ্ছে, বিশেষ করে জামাতি ইসলামী, এই যে ফান্ডামেন্টাল ইসলামিক শক্তি অর্থাৎ উগ্র মৌলবাদী ইসলামিক শক্তি, তারা যখন বাংলাদেশে মাথাচাড়া অলরেডি দিয়েছে এবং তারা ইউনূস সরকারকে চালিত করছে, এখন তার মানে কি দাঁড়াচ্ছে? একদিকে পাকিস্তান ভারতের প্রতিপক্ষ, একটা শিবির, একটা শত্রুপক্ষ, সে সারাক্ষণ কাশ্মীরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের অভ্যন্তরে উগ্রপন্থীদের ঢুকিয়ে নাশকতা করা, গুজরাট সীমান্ত দিয়ে করছে, রাজস্থান সীমান্ত দিয়ে করছে, এমনকি আমরা তো জানি যে বম্বেতে তারা সমুদ্র পথে এসে বম্বে অ্যাটাক করেছে। এখন এটা হচ্ছে ভারতের পশ্চিম প্রান্ত। পূর্ব প্রান্তটা, সেটা যদি বাংলাদেশ এখন যে নেতৃত্ব আছে তারা যদি এইভাবে ফান্ডামেন্টালিস্ট ইসলামিক ফোর্সের কাছে তারা যদি স্যারেন্ডার করে যায়, তাহলে এদিকেও একটা ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দেবে। ঠিক। এবং সেই শক্তিটা যদি একটা সরকারি মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে একটা বিষয় ছিল। যদি শক্তিটা এমন দাঁড়ায়, এবং যেটা হতে যাচ্ছে বলে মনে হয়, যে সমাজের সর্বত্রই সেই শক্তিটা ডমিনেট করবে, অর্থাৎ ফান্ডামেন্টালিস্ট ইসলামিক ফোর্স, তারা মৌলবাদী ইসলামিক ফোর্স তারা যদি সমাজের মধ্যেও প্রভাব বিস্তার করে, তার মানে মানুষগুলোকেও তারা মানে ভারত বিরোধী করে তুলবে। এবং তার ফলে সেখান থেকে কি হবে, যে ভারতের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আছে তারা তাদেরকে মদদ দেওয়ার চেষ্টা করবে। আমাদের উত্তর পূর্ব ভারতে অনেক গোষ্ঠী এরকম আছে, ইভেন আমাদের পশ্চিমবঙ্গেই উত্তরবঙ্গে কিছু গোষ্ঠী আছে যারা এই রকম ভাবনা, মানে পৃথক রাষ্ট্রের ভাবনা করে, কখনো পৃথক রাজ্য বলে, কখনো পৃথক রাষ্ট্র বলে, অনেক কিছু আছে। এবং তারা সব মদত পেয়ে যাবে যদি ওখানে উগ্র ইসলামিক শক্তি মাথাচাড়া দেয়। এবং যে সরকার ক্ষমতায় থাকবে, আজকে ইউনূস সরকার আছে, কালকে হয়তো একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, এক্ষুনি আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম। তাহলে যারা আসবে তারা কিন্তু এসেনশিয়ালি একটা অ্যান্টি ইন্ডিয়া ফোর্স হিসেবে আসবে। ফলে এই যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই যে খুব দ্রুত সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা, এই চেষ্টাটার মধ্যে কিন্তু এই দুটো দেশের যে খুব অর্থনৈতিক বা মানে রাজনৈতিক বা অন্য কোনো সুবিধা হবে, সেইটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে দুদিক থেকে ইন্ডিয়াকে ডিস্টারবেন্সের মধ্যে চাপে রাখা, দুদিক থেকে ইন্ডিয়াকে ডিস্টারবেন্সে রাখো। অর্থাৎ ওইদিকে উত্তরে কাশ্মীর, পশ্চিমে গুজরাট, রাজস্থান, ওই দিকটা একটা পার্ট, এদিকে হচ্ছে পূর্ব ভারত,
এবং উত্তর পূর্ব ভারত। এখানে যদি ডিস্টারবেন্স তৈরি করা যায়, ভারতীয় সেনাবাহিনীর ব্যস্ততা বাড়বে, ভারত সরকারের প্রতিরক্ষা খাতে খরচ বেড়ে যাবে, ভারতবাসীর দুশ্চিন্তা বেড়ে যাবে, কারণ কখন কোথায় উগ্রপন্থীরা কিভাবে কাজ করে। কারণ এরা যেটা করে যে আমাদের দেশে যে উগ্রবাদী সংগঠনগুলো আছে তাদেরকে তারা নানানভাবে মদত করে। মদতটা কিভাবে করে না, অস্ত্রশস্ত্র সরবরাহ করে। এটা তো এর আগে হয়েছিল যে বিএনপি জমানাতে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল চট্টগ্রামে, যেটা পরে তদন্তে জানা যায় যেগুলো সবই হচ্ছে আমাদের এই মানে মণিপুর, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে পাঠানোর চেষ্টা হচ্ছিল ওখানকার উগ্রপন্থী সংগঠনগুলোর জন্যে। সেগুলো তো তারা ভারতীয়দের বিরুদ্ধে অ্যাপ্লাই করতো, ভারতবাসীকে হত্যা করতো, ভারতবাসীর জীবনযাত্রা বিপন্ন হবে। ফলে এই যে পীড়িতের সম্পর্কটা তৈরি করা হচ্ছে, এটার পেছনে দু দেশের মানুষের কতটুকু লাভ হবে সেটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন চিহ্ন। আসল উদ্দেশ্যটা হচ্ছে হিন্দুস্তানকে ডিস্টারবেন্সে রাখো। ঠিক, তার জন্য বাংলাদেশের দিকে পাকিস্তান প্রবলভাবে হাত বাড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যারা এসেনশিয়ালি ওখানে মানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী এবং একটা ভারত বিরোধী অবস্থান তাদের ছিল, তারাও পাকিস্তানের দিকে ওইভাবে হাত বাড়িয়ে দিয়েছে। এখন অনেক কিছু হচ্ছে ওখানে, প্রচুর কি বলে গান বাজনার আসর হচ্ছে, জলসা হচ্ছে, সেগুলো পাকিস্তান এম্বাসি সেগুলোকে স্পন্সর করছে। ওখানকার সাংবাদিকদের পাকিস্তানে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট, এগুলো সব পাকিস্তান এম্বাসি করছে। পাকিস্তান এম্বাসি ঢাকাতে প্রচুর নানান ধরনের জলসার আয়োজন করছে, সেখানে উর্দু গান বাজনা হচ্ছে। উর্দু ভাষা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, উর্দু একটা অসাধারণ ভালো ভাষা, সেটা তার চর্চা হওয়াই উচিত। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে করছে সেই উদ্দেশ্যটা কিন্তু মহৎ নয়, উদ্দেশ্যটা হচ্ছে হিন্দুস্তানকে ডিস্টারবেন্সের মধ্যে রাখা। একদমই। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে পীড়িতের সম্পর্ক তৈরি হচ্ছে তার আসল উদ্দেশ্য কি তা অমলদা বললেন। আমাদের নজর থাকবে এদিকেই, আপনাদের নজর থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।